বাবার অফিস থেকে গাড়ি করে বাসায় ফিরতেছি। এমন সময় হঠাৎ গাড়ি জ্যামে আটকে যায়। ঢাকা এই ব্যস্ত শহরে জ্যামে আটকে থাকা একটা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। গাড়িতে বসে গাড়ির গ্লাস খুলে বাইরের কোলাহলপূর্ণ পরিবেশটা দেখতেছিলাম। তখন আমার পাশের গাড়ির ভিতরে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির দিকে একবার তাকানোর পর আমার চোখ জোড়া আর তার অপরূপ সৌন্দর্যর মায়াবী চেহারার দিকে থেকে সরাতেই পারতেছি না। মেয়েটিকে দেখে তো আমি বাঁশ খাইছি, থুক্কো ক্রাশ খাইছি। টানা টানা একজোড়া চোখ, মায়াবী দেখতে, একদম চোখ জোড়া দেখলে যে কেউ তার চোখের প্রেমে পড়ে যাবে। অপরূপ সৌন্দর্যের অধিকার দেখতে সব মিলিয়ে আমি যেমন মেয়ে খুঁজছিলাম এতদিনে, আমি আজকে আমার মনের মতো মানুষকে খুঁজে পেয়েছি। মেয়েটির চোখ জোড়া দেখার পর কবিদের মতো আমার মনেও মেয়েটিকে নিয়ে একটি কবিতা লেখার ভাসনা জাগলো। রমণী, তোমাকে প্রথম দেখাতেই তোমার সেই অপরূপ সৌন্দর্যের চোখের পানে তাকিয়ে হয়ে গেলাম আমি মুগ্ধ। চোখ জোড়া দেখিলেই সাধারণ চোখের মতো সবার মনে হলেও আমার মনে অভিন্ন। তোমার ওই চোখের দিকে তাকালে আমি দেখতে পাই না কোনো বিন্দু পরিমাণ কোনো হিংসা বা কোনো অহংকারের প্রতিচ্ছবি। তোমার চোখ জোড়া রয়েছে এক রাস অফুরন্ত ভালোবাসার প্রতিচ্ছবি। প্রদেশ হলে মনে চাই তোমার চোখ জোড়ার পানে তাকিয়ে কোনো এক কল্পনার জগতে তোমায় নিয়ে হারিয়ে যেতে। দিন আসে দিন যায়, তবুও আল্লাহর সৃষ্টি তোমার অপরূপ চোখ জোড়া আমার কাছে কখনো বলিবার মতো নয়। তোমাকে আমি সব সময় বলবো, তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। পকেট থেকে ফোন বের করে মেয়েটির কিছু ছবি তুলে নিই। জ্যাম ছেড়ে যায়, যার কারণে মেয়েটির গাড়ি চলে যায়। আর মেয়েটিকে দেখতে পাইনি। রাতে খাবার খেতেছি সবাই মিলে, তখন রহিম ভাই বলল তুমি নাকি আজকে কোনো মেয়েকে দেখে পছন্দ করেছো। আব্বু, তবে এখন পর্যন্ত যতটুক মেয়েটির সম্পর্কে জানতে পেরেছি সেটা হলো মেয়েটি একজন গায়িকা। মেয়েটির নাম হলো অধরা। তা এখন কি করতে চাও তুমি? আব্বু, আমি যাকে জীবনসঙ্গী করতে চাই তার সম্পর্কে ভালো করে জানতে চাই, চিনতে চাই সে মানুষ হিসাবে কতটুক ভালো। তাহলে কোনো উপায় বের করেছো? আব্বু, অধরা যেহেতু একজন গায়িকা সেহেতু আমি ওর ড্রাইভার হিসাবে কিছুদিন থাকতে চাই, আমার পরিচয় গোপন রেখে। খুবই ভালো আইডিয়া। এই তুমি এইগুলো কি বলো? দেশের 1 নম্বর টপ বিজনেসম্যানের ছেলে কিনা শেষমেশ ড্রাইভারের কাজ করবে? ভালোবাসার টানে অনেক কিছু করতে হয়, তোমার মাথায় এত কিছু ঢুকবে না। আব্বু, আমার সব কিছুর ব্যবস্থা করতে বলো রহিম কাকাকে বলে। আগামীকাল থেকে আমি আমার মিশনের কাজ করব। হুম। সকালে ঢিলা ঢালা পোশাক পরে, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো তেমন গোছালো নয়, দেখতে একদম পুরাই গরিব ঘরের সন্তান বলে মনে হবে। তেমন পোশাক পরে অধরার বাসার সামনে দাঁড়িয়ে আছি। অধরার আব্বু আমাকে ভিতরে নিয়ে আসলো। ভিতরে প্রবেশ করার পরে উপর থেকে অধরা নিচে সিঁড়ি বেয়ে নামতেছে আর বলতেছে, আম্মু, এই ক্ষেত ছোট লোকটাকে পেলে কোথায়? ও আমাদের ড্রাইভার নাজমুলের খুব পরিচিত। নাজমুল আর আসবে না, তাই ওরে তোর ড্রাইভার হিসেবে পাঠিয়েছে। ও হলো তরিকুল ইসলাম, যথেষ্ট ভালো ছেলে। ওকে ওর রুম দেখিয়ে দাও। এটা আমার বিকেলে প্রোগ্রাম আছে। ও আসরের পর গাড়ি নিয়ে তৈরি থাকতে বইল। বিকালবেলা ফ্রেশে সাধারণ পোশাক পরে গাড়ি নিয়ে বের হলাম অধরার প্রোগ্রামে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে, এইখানে গাড়ি রাখ, আমার বান্ধবীরা আমার সাথে যাবে। অধরার বান্ধবী যারা অধরার সাথে পিছনে বসলো। অধরা, এই হিরোর মতো দেখতে কিউট ড্রাইভারটি পেলি কোথায়? ছোট লোকদের কখন প্রশংসা করতে নেই, সো চুপচাপ থাক। ভাইয়া, আপনার নাম কি? তরিকুল ইসলাম। খুব সুন্দর নাম। টুকটাক কথা বলতে বলতে চলে আসি। গাড়ি থামিয়ে যখন আমি পিছনের দরজা খুলে দিই তখন অধরা গাড়ি থেকে বের হতে গিয়ে আমার সাথে ধাক্কা খায় আর ঠাস করে আমার গালে চড় মারে। এই ছোট লোকের বাচ্চা, দেখে গাড়ির দরজা খুলতে পারিস না?
সরি ম্যাম, এমনটা আর হবে না। তারপর অধরাকে নিয়ে ভিতরে গেলাম। চুপচাপ চেয়ারে বসে থাকবি, কিন্তু কোনো কথা বলবি না। প্রোগ্রাম শেষ হওয়ার পর যেন তোকে আমি এই জায়গায় পাই। অধরা এই কথা বলে উপরে চলে গেল। আমি সোজা বসা থেকে উঠে ওই হোস্টেলের ম্যানেজারের রুমে চলে আসি। স্যার, আপনি এখানে, আর তাও আবার এই পোশাকে? আপনি দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসেন। একটা কাজের জন্য ছদ্মবেশে আসি। আপনি অধরাকে চেনেন কতদিন ধরে? অনেক দিন ধরে চিনি। মেয়েটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে একটু অহংকারী। সে গরিবদেরকে একদমই সহ্য করতে পারে না। তবে কেন পারে না সেটা আমি বলতে পারি না। তবে স্যার, আপনি হঠাৎ তার কথা জানতে চাইলেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না, ধন্যবাদ আপনাকে। আর আমার পরিচয় যেন কেউ জানতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন। আমি ম্যানেজারের রুম থেকে বের হতেই যাকে দেখলাম, অধরার ফ্রেন্ড যারা রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, একটি সত্যি কথা বলবেন? আপনি কি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিইও তরিকুল ইসলাম? তুমি এইগুলো কি বলতেছো? আমি এত বড় কোম্পানির মালিক হব কি করে বলো? ভাইয়া, সত্যি কথা বলুন। আমাকে হয়তো বা আপনি ভালো করে চেনেন না, কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। আমি হলাম আপনার আদরের একমাত্র বোনের বেস্ট ফ্রেন্ড। তুমি যেহেতু সব জেনেই গেছো, তোমার কাছে কিছু লোকানোর মতো নেই। তবে আমার আসল পরিচয় যেন অধরা জানতে না পারে, কেমন? আর একটি কথা, আমি এখানে কেন এসেছি তাও তোমাকে আমার বোন মনে হয় বলেছে। তো আমার বিষয়ে মাথায় রাখবে সব সময়, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি কাউকে আপনার সম্পর্কে বলবো না। আমি তাহলে অধরার কাছে যাই। হুম। প্রোগ্রাম শেষ করে অধরাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে আসি। কিছুক্ষণ পর অধরা ডাক শুনে রুম থেকে বের হয়ে তার কাছে আসি। এই ছোট লোকের বাচ্চা, এত সময় লাগে আসতে? আমি যে কলেজে যাব তা কি তোর মনে নেই? গাড়ি বের কর তাড়াতাড়ি, কলেজে যাব। হুম। অধরাকে নিয়ে তারপরে কলেজে চলে আসি। কলেজের বাইরে গাড়ি দাঁড় করিয়ে অধরাকে গাড়ি থেকে নামতে বলি। এই ছোট লোকের বাচ্চা, আমাকে গাড়ি নিয়ে আসতে বলিস? গাড়ির দরজা খুলে দেবে কে? এইবারের মতো মাফ করে দিন, এমন ভুল আর কখনো হবে না। আমার ব্যাগ নিয়ে কলেজের ভেতরে আয়। এটাও আমাকে করতে হবে? এই ছোট লোকের বাচ্চা, মুখে মুখে কেন তর্ক করবি না? চালাস তো গাড়ি, তারপরে আবার মুখে মুখে কথা বলিস? আমি আর কোনো কথা না বলে ওর পিছন পিছন ওর ব্যাগ নিয়ে কলেজের ভিতরে যাই। অধরা ওর ফ্রেন্ডের কাছে যাই। অধরা ফ্রেন্ডের ভিতর থেকে, অধরা, এই ক্যাবটাকে কোথায় পেলি? এটাকে তো এর আগে কখনো দেখিনি। নতুন তাই দেখেনি। কি হয় তোর? ড্রাইভার। শেষমেশ ড্রাইভারকে নিয়ে ফ্রেন্ডের সাথে আসছো? সবাই হাসাহাসি শুরু করে দেয়। দেখুন, হতে পারি আমি একজন ড্রাইভার, তবে আপনাদের মতো অভদ্র নই। মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শেখেননি আপনারা। আমি ড্রাইভার বলে আমি কি মানুষ নই? কি আমরা মানুষকে মানুষ মনে বলে করি না? আর তোর মতো ছোট লোকের কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি চুপ করে আছি। কোনো মেয়েদের একটি ভালো গুণ আছে, আর তা হলো এরা বোঝে কম, কথা বলে বেশি। আমি কিছু না বলে ওইখান থেকে চলে আসি। কলেজ ছুটি হলে অধরাকে নিয়ে বাসায় চলে আসি। এভাবে প্রতিদিন কোনো না কোনো কারণে মার খেতে হয়। কেটে গেল একটি মাস। এখন পর্যন্ত আমি অধরার ভিতরে অহংকার ছাড়া আর কিছুই দেখলাম না। এরকম মেয়েকে আমি ভালোবাসি, এটি আমি ভাবতে এখনও অবাক লাগে নিজের কাছে। তবে কি আমি আমার মনের মতো করে ওরে গড়ে তুলতে পারবো না? হেরে যাব আমি? আমাকে হেরে গেলে চলবে না। যে করেই হোক অধরাকে ভালো পথে ফিরে আনতেই হবে। আগামী 2 দিন পর অধরার জন্মদিন। আমি চিন্তা করছি ওই দিনই ওকে প্রপোজ করব, যা হওয়ার হবে। পরে বিকালবেলা অধরা আমার রুমে এসে বলল, এখন গাড়ি বের কর, মার্কেট করতে যাব। মার্কেটের ভিতর প্রবেশ করতে গিয়ে বাধ্য আর এক সমস্যা। মার্কেটের ম্যানেজার আমাকে সিসিটিভিতে দেখা মাত্রই নিচে চলে আসে। আমি ম্যানেজারকে হাতের ইশারায় চুপ করতে বলি। অনেকগুলো মার্কেট করে আমি অধরাকে নিয়ে বাসায় চলে আসি। সকালে তার একটি প্রোগ্রাম ছিল। তখন আমিও ভিতরে প্রবেশ করে ওর পার্স ব্যাগটি দেওয়ার জন্য, কেননা ও ভুল করে গাড়িতে রেখে আসছিল তাই। যখনই অধরাকে ব্যাগটি দিব তখনই পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মারে। তারপরে আমি টাল সামলাতে না পেরে অধরার উপর পড়ে যাই। অধরার উপর থেকে উঠতেই, সরি, আসলে
তোর মতো গেও লোকের সাহস কি করে হয় আমাকে ট্রাস্ট করার? সুন্দরী মেয়ে দেখলেই তার সাথে টিস করতে হয় মন চায়? এইখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, তাদের সবার সামনে আমাকে অনেক কথা বলে অপমানিত করলো অধরা। আমার চোখে পানি এসে যায় ওর কথাগুলোতে। আমি কিছু না বলে সবার সামনে থেকে চলে আসি সোজা একটি হোটেলে। ফোন অফ করে রুমে বসে ভাবতেছি, হায় রে মানুষ, যার টাকা নেই, তার কাছে কিচ্ছু নেই, তাকে সমাজের কত যে অবহেলা সহ্য করে বেঁচে থাকতে হয় সেটি একমাত্র সেই বুঝে। পৃথিবী আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় কম্পিটিশন অফ আনন্দ। একজনকে চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে, আর এটাই হলো বাস্তবতা। রাতের জন্য একটি রুম ভাড়া নিলাম, রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। অন্যদিকে অধরা বিকেলে বাসায় গিয়ে আব্বু, তুমি কেমন ড্রাইভার রাখছো যে আমাকে রেখে চলে এসেছে? এইসব ছোট লোকদের কখনো চাকরি দেওয়া একদমই ঠিক না। তুমি কি কিছু তাকে বলেছ? তারপরে অধরা ওর আব্বুকে সব খুলে বলে। তুমি বড় ভুল কাজ করছো। ছোট লোকটাকে যা বলার বাসায় এনে বললে তো আর তোমাকে কষ্ট করে আসতে হতো না। এখন ফ্রেশ হয়ে রেস্ট নাও। আগামীকাল তোর জন্মদিন, সব কাজ আমি লোকদের করতে বলেছি। তবে ছোট লোকটা গেল কোথায়? ওরে ফোন দিলাম অনেকবার, ফোন বন্ধ বলতেছে। একবার বাসায় আসুক, তারপরে ওর উচিত শিক্ষা দেব। আজকে অধরার জন্মদিন, কিন্তু আমি যাব না। আমি ওরে একটি গিফট দিব, আর সেটি একজনের মাধ্যমে। ওইখানে গেলে আমার আব্বু অনেক সম্মানহানি হতে পারে। ও যদি আমার আবার সবার সামনে অপমানিত করে, তবে সেটা আমার আব্বু কখনো মেনে নিবে না। অধরার জন্মদিনের সকল কাজকর্ম শেষে রাতে যখন রুমে বসে এক এক করে গিফটের প্যাকেট খুলতেছে আর দেখতেছে, তখন একটি প্যাকেট খুলে ও অবাক হয়ে যায়। কেননা অধরার জন্মদিনের সকল কার্যক্রম শেষ, রাতে যখন রুমে বসে এক এক করে গিফটের প্যাকেট খুলতেছে আর দেখতেছে, তখন একটি প্যাকেট খুলে ও অবাক হয়ে যায়। কেননা সেই গিফটের প্যাকেটটি ছিল আমার দেওয়া। অধরা ভাবতেছে একটি গরিব ছোটলোক ছেলে কি করে এত দামি পায়েল গিফট করলো। পায়েলের পাশে রাখা আছে একটি মেমোরি কার্ড, তার সাথে একটি চিঠি। অধরা অধি আগ্রহে মেমোরি কার্ডটি ফোনের ভিতরে ভরে মেমোরিটা ওপেন করলো। তাতে দেখতে পাই গতকাল ঘটে যাওয়া ঘটনার ভিডিও। আমি ভুল বুঝে একজন বিনা অপরাধীকে দোষী করে অনেক অপমান করলাম। এটা আমি কি করলাম? আমার তারিকুলের কথা বিশ্বাস করা উচিত ছিল তখন। ফাইলটা রেখে দিয়ে অধরা মনোযোগ দেয় চিঠিটা পড়ার জন্য। অধরা এবার চিঠিটা পড়া শুরু করলো। চিঠিতে যা লেখা ছিল তাহলে শুনুন আপনারাও। প্রিয় অধরা, আশা করি এখন খুব ভালো আছো। আমার মতো ছোট লোকটিকে আজকে তোমার জন্মদিনে দেখতে পাওনি, তাই হয়তো অনেক খুশি হয়েছিলে। এতক্ষণে হয়তোবা গতকালের ভিডিওটি সম্পূর্ণ দেখছো। আমার জন্য এখন তোমার মনে অশোচনা বোধ হবে, তবে এই ছোট লোকটার জন্য কোনো অনুশোচনা বোধ মনে করো না। তবে একটি কথা মনে রাখবে, গরিবরা কিন্তু মানুষ। তাদের পারিশ্রমের ফলে তোমার আজ এত দামি পোশাক, গাড়িতে চড়তে এবং দামি বাড়িতে থাকতে পারতেছো। গরিবরা তাদের পারিশ্রমিক দিয়ে তোমাদের কাজ না করলে তোমরা প্রতি মাসে মাসে অনেক মোটা অঙ্কের টাকা লাভ করতে পারতে না, আর এরকম বিলাসবহুলভাবে চলাচল করতে পারতে না। পরিবেশ শেষে একটি কথাই মনে রাখবে, গরিব মানুষগুলোকে তাদেরকে ন্যায্য সম্মানটা দিবে। গরিবদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আজকে তোমার অনেক কিছু আছে, তবে মনে রেখো, মৃত্যুবরণ করলে সঙ্গে কিছুই যাবে না। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটি সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। সো এত কিসের অহংকার করো বলো? তোমার কাছে গিয়েছিলাম মনের কথা বলতে, সেটা না হয় নাই বলা থাক। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুবই প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। আমি না হয় তোমার অপেক্ষায় থাকলাম, ভালো থেকো। আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ। আমি এত বড় ভুল করলাম একজন নিরপরাধ মানুষের কাছে। আমি এখন কি করব? কোথায় পাবো ওকে? আমাকে যে করেই
ওকে না কেন, তাকে খুঁজে বের করতেই হবে। সারাটা রাত অধরা অনেক কষ্টে পার করে তরিকুলকে নিয়ে এবং তার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। সকালে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাদের বাসায় চলে আসি। বাসায় কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দেয়। সবার সাথে কথা বলে রুমে চলে আসি। এমন সময় অধরা ফোন। 2বার ফোন দেওয়ার পর আমি ফোনটি তুললাম। ফোনের ওপাশ থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেদিনের জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, আব্বু বড় করেছে যার জন্য নিজের মতো করে বড় হয়েছি। আব্বু তেমন শাসনও করেনি যার জন্য আমি ভুল পথে ছিলাম। আমি মানুষকে সম্মান দিতে শিখিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সেইগুলো সব ভুলে গেছি। তাহলে বলেন আমাকে মাফ করেছেন? তবে কথা দিতে হবে আর কখনো কারোর সাথে খারাপ আচরণ করবে না। সবাইকে সমান চোখে দেখবে। কথাগুলো মনে থাকে যেন। আমি আপনার সকল কথাই রাজি। এখন তাহলে তাড়াতাড়ি আমার বাসায় আসুন, আমি কলেজে যাব। সময় 10 মিনিট, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। কোনো রকমে তৈরি হয়ে একটি রিক্সা নিয়ে অধরার বাসায় চলে আসি। আপনারা হয়তো বা মনে করতেছেন আমি এত সহজে অধরাকে ক্ষমা করে দিলাম কেন। ভালোবাসার মানুষকে সবসময় ভালোবাসা যায়, কখনো কষ্ট দেওয়া যায় না। অধরা গেটের সামনে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করতেছে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য। কেন? সেটা আপনার না জানলেও চলবে আপাতত। আমি গাড়ি বের করে কলেজ চলে আসি। কলেজ আসার পর অধরার ফ্রেন্ড। আজকেও তুই অধরা ছোট লোকটাকে নিয়ে আসছিস? বড়দের সম্মান দিয়ে কথা বল। আর সে আমার ড্রাইভার হোক আর যেই হোক না কেন, সেও একজন মানুষ আর আমরাও মানুষ। সবাইকে সম্মান। আমি তো অধরার ব্যবহার দিকে অবাক। এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হলো? আমি চোখে আবার ভুল দেখতেছি না তো? হাতে চিমটি দিলাম। ব্যথা পেলাম। এর মানে সত্যি। অধরা, তুই সামান্য একজন চাকরের জন্য আমার সাথে তর্ক করছিস? ও আমার চাকর নয়, তার আরও একটা পরিচয় আছে, সে কিছুদিন পরে জানতে পারবি। কথাটি বলে অধরা ক্লাসে গেল। ক্লাস শেষ করে আসার সময় কলেজের ক্যাম্পাসের কিছু সিনিয়র ছেলেরা অধরাকে ডিস্টার্ব করে। চলো না কোথাও ঘুরতে যাই, খুব রোমাঞ্চ হবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। তোদের লজ্জা করে না এসব কথা বলতে? তোদের পরিবারে কি মা বোন নেই? এত বড় সাহসশালী, আমাদের গায়ে হাত তুলিস? আরেকটি কথা শোন, আমাদের বাসায় মা বোন আছে কিন্তু বউ নেই। এই তোরা ওকে তুলে নিয়ে চল। কলেজের গেটের সামনে আসার পরে ওরা যাকে দেখলো তাকে দেখে ওদের লিডার অবাক। কেননা গেটের সামনে দাঁড়িয়ে আছে ওর বড় ভাইয়ের বন্ধু, মানে আমি। রানা, তুই এটা কি করতেছিস? ভাইয়া, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন। আর এমনটা হবে না। ভাইয়াকে কিছু বলিয়েন না প্লিজ। এমন যেন আর করতে না দেখি। কথাটি মনে রাখিস। তোরও তো বাসায় মা বোন আছে, তাই না? তোর বোনের সাথে যদি এমনটা কেউ করতো তখন কেমন হতো একটিবার ভেবে রেখেছিস? এইগুলো মাথায় রেখে যা করার করবি। রাতে বাসায় দেখা করিস আমার সাথে, তোর সাথে কথা আছে। ওকে ভাই। রানা চলে গেল। তুই এত বড় মুরগিটা ছেড়ে দিলি কেন? আর উনিই বা কে? ছেলেটি তারিকুল ভাইয়া। আর সে হলো, না বলা যাবে না তোদেরকে। তার পরিচয় কাউকে বলা যাবে না। আর এটা হলো তার নির্দেশ। এদিকে অধরা তরিকুলকে একের পর এক প্রশ্ন করে যাইতেছে। এই ফাজিল ছেলেটাকে তুই চিনো কি করে? আর তার সাথে তোমার কি সম্পর্ক আছে? ও রাতে তোমার বাসায় আসবে মানে? তুমি তো গ্রাম থেকে আসছো, তাহলে তুমি রানাকে ছিলে কি করে? ও শিট, এখন কি বললি? এখন তো ফেসে গেলাম। আমি মনে মনে বললাম, ম্যাম সময় হলে সব জানতে পারবেন, এখন বাসায় চলুন, অনেক সময় আছে। তারপর অধরাকে নিয়ে বাসায় চলে আসি। দুপুরে খাবার খেয়ে রুমে শুয়ে আছি। তখন অধরার আব্বু আমার রুমে আসে। স্যার, আপনি আমার রুমে এই অসময়ে? তুমি এখন রেডি হয়ে অধরার সাথে এয়ারপোর্টে যাও। আমার বন্ধুর ছেলে লন্ডন থেকে আসতেছে। ওকে স্যার। কিছুক্ষণ পর অধরাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে আসার কিছুক্ষণের ভেতর একটি ছেলে দৌড়ে এসে অধরাকে জড়িয়ে ধরে। এমন পরিস্থিতি দেখে
নিজের কাছে খুব খারাপ লাগলো। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটি অন্যর বুকে আছে, এটা দেখতে খুবই কষ্ট হচ্ছে। তবে কিছু করার নাই, যার টাকা নেই তার ভালোবাসার মূল্য নেই। আমার কাছে আসতেই ছেলেটি অধরা ছেলেটিকে বলল, জিসান, ও হলো তারিকুল, আমাদের ড্রাইভার। অধরা, তুমি কিনা আমাকে একজন সামান্য ড্রাইভারের সাথে পরিচয় করে দিলে? মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শিখো জিসান। সে হতে পারে একজন ড্রাইভার, তবে সেও একজন মানুষ কিন্তু। চলো বাসায় যাব। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় রওনা দিই। ছোট লোকের বাচ্চা, তোর জন্য অধরা আমাকে আজকে বকা দিয়েছে। তোকে তো আমি দেখে নিব বাসায় গিয়ে। কথাগুলো মনে মনে বলল। বাসায় আসার পরে হ্যালো আঙ্কেল, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। ফ্রেশ হয়ে নাও, পরে কথা হবে। রাতে খাবার খেতে বসছে সবাই তখন। অধরা, তোর সাথে জিসানের বিয়েটা এবার আমি দিতে চাই। তুমি কি বলো জিসান? আপনি যা ভালো বুঝেন। কিছুদিন যাক, তারপরেই এই বিষয়ে ভেবে দেখা যাবে। সবাই খাবার খেয়ে উঠতে যাবে তখন। জিসান, তোমাদের বিয়ে এই মাসের 10 তারিখে হবে। তোমার আব্বু আম্মুকে জানিয়ে দাও, আর তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো। হুম। রাত প্রায় 12:30 বাজে। তখনও তরিকুলের রুমে বাতি জ্বলে। অধরার চোখে ঘুম আসতেছে না, তাই ও রুম থেকে বের হয়ে দেখতে পায় তরিকুলের রুমে বাতি জ্বালানো। এত রাত অব্দি ও কি করে বাতি জ্বালিয়ে? ঘুম তো আসছেই না বিয়ের চিন্তায়। তারিকুল চিঠিতে ভালোবাসার কথা বলে এখন তো আর বলতেছে না ভালোবাসার কথা। গিয়ে দেখি এত রাতে মহারাজ কি করে। আমার রুমের সামনে এসে অধরা দেখতেছে যে আমার হাতে ইংরেজি নভেল বই। ও বলল যে ও নাকি পড়াশোনা করছিল, তাহলে ও ইংরেজি বই পড়ছে কেমন করে, তাও আবার নোবেল বই? আমাকে কিছুদিন ওকে নজরে নজরে রাখতে হবে। চান্দু, একবার শুধু তোমাকে পাই, তারপরে দেখো কি করি তোমার। এত রাত অব্দি ও কি করে বাতি জ্বালিয়েছে? ঘুম তো আসছিল না বিয়ের চিন্তায়। তারিকুল চিঠিতে ভালোবাসার কথা বলছে, এখন তো আর বলতেছে না বদ্ধটা ভালোবাসার কথা। এই জন্যই অনেকেই বলে ছেলেদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। গিয়ে দেখি এত রাতে মহারাজ কি করে। ও বললো যে ও নাকি পড়াশোনা করেনি, তাহলে ও ইংরেজি বই পড়তেছে কেমন করে, তাও আবার নোবেল বই। আমাকে কিছুদিন ওকে নজরে নজরে রাখতে হবে। চান্দু, একবার শুধু তোমাকে হাতে নাতে পাই, তারপর দেখো কি করে তোমার। তখন বুঝতে পারবে যে আমি অধরা আসলে কি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ ছাদে গিয়ে আব্বুর সাথে কথা বলে নিচে চলে আসি। নিচে এসে দেখি সবাই খুব ব্যস্ত আছে, কোথাও হয়তো বা এখন যাওয়ার জন্য বের হবে। তরিকুল, নাস্তা করে গাড়ি বের করো। জিসান আর অধরা ওদের বিয়ের মার্কেট করতে যাবে এখন। ওরা না গেলেও হবে, আমি আর অধরা দুজনে যেতে পারবো। আমাদের সাথে ও যাবে, এইখানে কথা শেষ। আমি আর কোনো কথা শুনতে চাই না। কারো কিছু বলার থাকলে সেটা নিজের মনের কথা মনের ভেতরেই রাখো। দাও, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে নিয়ে তারপরে যা। আমি খাবার খেয়ে ড্রেস পরে গাড়ির কাছে আসতেই জিসান বলতেছে, কি রে ছোট লোকের বাচ্চা, তোর কোনো ভালো পোশাক নেই যে এইসব ফুটপাতের পোশাক পরে বের হয়েছিস? তোর জন্য আমার এখন কেমন জানি লাগতেছে। শেষমেশ এইরকম ছোট লোকের সাথে আমাকে মার্কেটে যেতে হবে, তা কখনো ভাবতেও পারিনি। চুপ করে আছি আর মনে মনে বলতেছি, তোর মতো জিসান তো আমার হাতের ময়লা। আমি চাইলে এখন তোর সামনে থেকে অধরাকে নিয়ে যেতে পারি, তবে যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় সে ভালোবাসার কোনো মোহ থাকে না, যার জন্য আমি আজ এই পরিস্থিতিতে আছি। গাড়ি নিয়ে বের হই। কিছু দূর যেতেই অধরা গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর যারা রাস্তায় দাঁড়িয়েছিল ও গাড়িতে উঠতে গিয়ে ঘটল আর এক ঘটনা। যারা বসবে সামনে আমার সাথে, অধরা বলতেছে তুই পিছনে আয়, আমি সামনে বসবো। জিসান বলতেছে অধরা তুমি আমার সাথে বসো, আর যারা তুমি সামনে বসো। শেষমেশ যারা আমার কাছে বসলো। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। ওর সাথে কথা বলতে বলতে চলে আসে মার্কেটের সামনে। গাড়ি পার্ক করে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে আছে। যারা গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া আমাকে দেখে রাগি মুডে আমার দিকে তাকায়। আমি কিছু না বলে দাঁড়িয়ে থাকি। ওরা সবাই ভিতরে মার্কেট করতে চলে যায়। আমি
সবার শেষে মার্কেটের ভিতরে প্রবেশ করি। আমাকে দারোয়ান দেখা মাত্রই সালাম দেয়। আমি ভিতরে গিয়ে ফারিয়ার জন্য একজোড়া পায়েল পছন্দ করি। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখে। আমি পিছনে তাকিয়ে দেখি যে ফারিয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া, এই পায়েল কার? আমার জন্য? দেখ তোর পছন্দ হয় কিনা। এই পায়েল জোড়া এক পেতনিকে দিব। আগে দেখ তুই তোর পছন্দ হয় কিনা। আমার খুব পছন্দ হয়েছে। এই পায়েল আমি তোর জন্য পছন্দ করেছি। আর কি লাগবে বল? আমার একটা জিনিস লাগবে ভাইয়া, একটি গলার হার লাগবে। তোর অ্যাকাউন্টের টাকার অভাব আছে নাকি যে আমাকে কিনে দিতে হবে? এত টাকা দিয়ে কি করবি? যা বলছি সেটা করো, আর আমার টাকা আমি কি করব তা তোমাকে বলতে হবে না। তুই এইখান থেকে তোর নেকলেস নিয়ে তাড়াতাড়ি যা। অধরা দেখে ফেললে সমস্যা হতে পারে অনেক। ফারিহা খুশি মনে নেকলেস নিয়ে চলে গেল। ভাই, আপনার বোনের জন্য আপনার ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো আজকে আমার কাছে। বোনদেরকে সবসময় সবচাইতে বেশি ভালোবাসবেন। ওরা যতটা হাসি খুশি থাকার বাবার বাড়িতে থাকে। সকল ভাইদের কাছে তার বোন হলো তার কলিজা বা হৃৎপিণ্ড। ভাই বোনের সম্পর্ক মানে অনেক স্মৃতি, মান অভিমানের মনের কথা বলা, আর ছোটোখাটো খুশির মুহূর্ত দিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে তা হলো ভাই বোনের সম্পর্ক। একটি কথা মনে রাখবেন ভাই, মেয়েরা কিছু পড়ুক পারুক আর না পারুক, তারা নিজের ভাইকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। দোকানদারকে টাকা দিয়ে মার্কেট থেকে বের হয়ে গাড়ির কাছে ছুটে চলে আসি। কিছুক্ষণ পরে অধরা সবাই মার্কেট শেষ করে চলে আসে। আমার কাছে আসতেই, ও ছোট লোকের বাচ্চা, দাঁড়িয়ে কি দেখতেছিস? তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে এগুলো গাড়ির ভিতরে ঢোকা। মাদারের বাচ্চা, তুই আমাকে কথায় কথায় ছোট লোক বলিস? আমি চাইলে তোর অহংকার মুহূর্তের ভিতরে ধুলোই মিশিয়ে দিতে পারি। মনে মনে বললাম, আপনাকে মনে হয় আপনার বাসা থেকে কোনোই শিক্ষা দেয়নি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা। এতক্ষণ কিছু বলিনি, তুমি অধরার ফ্রেন্ড তাই বলে। তা না হলে কি করতেন? তা না হলে বুঝতাম কি করে ছোট লোকরা কেমন করে গলা উঁচু করে আমার মতো লোকের সাথে কথা বলে। আপনার হুমকি এই ফারিয়া কিছু মনে করে না। তার ভাই যতদিন বেঁচে আছে এই ফারিয়া কিছু ভয় পেয়ে চলে না। সত্যি কথা বলার সৎসাহস নিয়ে চলি আমি। সবাই থামো, আর ড্রাইভার গাড়ির চালক দাও। গাড়িতে বসে আর কোনো কথা হয়নি। ফারিয়া বাসায় পৌঁছে ফোন দিস। সবাইকে নিয়ে বাসায় চলে আসি। বিভিন্ন কাজের মাধ্যমে কেটে যায় 2 দিন। রাতে অধরা রুমে বসে গান গাইতেছে একা। তখন ওর আব্বু রুমে গিয়ে বলতেছে, আগামীকাল জিসানের পরিবারের সবাই আসবে। আমি বিয়ে করব না। আমি বিয়ে করলে তারিকুলকেই করব, আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। তুই শেষমেশ একজন ড্রাইভারকে পছন্দ করলি? তাতে কি হয়েছে? কোনো কাজই কখনো ছোট করে দেখতে হয় না। তুমি আমার বিয়ে আমার ভালোবাসার মানুষের সাথে দিলে তোমার মেয়েকে দেখতে পাবে, তা না হলে বিয়ের দিন তোমার মেয়ের লাশ পাবে। অধরার আব্বু কিছুক্ষণ ভেবে মেয়ের কথাই রাজি হয়ে যায়। তোর কথাই রাখলাম, তবে জিসানের আব্বু আসুক, তারপরে আমি তাকে বুঝিয়ে বলবো অনেক। অধরার আব্বু অধরার রুমে থেকে বের হয়ে জিসানের রুমের ভিতরে প্রবেশ করে। আপনি এত রাতে আমার রুমে কেন? আমাকে ফোন দিলেই তো আমি নিজে থেকে আপনার রুমে যেতাম। জিসান, যার জন্য সেটা বলি, অধরা তোমাকে বিয়ে করতে চায় না ছোট লোকটার জন্য। এখন এই বাসা থেকে ছোট লোকটাকে সকালের ভেতরে তাড়িয়ে দিতে হবে। আপনি যেভাবে বলতে চান সেভাবে কাজ হবে না। ওকে অধরার চোখে দোষী বানিয়ে অধরার মাধ্যমে বাসা থেকে বের করতে হবে, যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে কি করবে? সেটি আগামীকাল সকালে নিজের চোখে দেখতে পারবেন। এখন রুমে গিয়ে নিশ্চিন্তায় ঘুমান। বিষয়টা আমি দেখতেছি কি করা যায়। সকালবেলা জিসানের চিল্লাচিল্লিতে বাসার সবার আরামের ঘুম হারাম হয়ে যায়। অধরা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে নিচে ছুটে চলে আসে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো এই সাত সকালে? কি আর হবে, আমার ব্যাগ থেকে 1 লক্ষ টাকা দেখতেছি না। টাকা এই বাসা থেকে কোথায় গেল? ভালো করে খুঁজে দেখো। ভালো করে না খুঁজে কি আর আমি চিল্লাচিল্লি করতেছি? এটা মনে হয় ছোট লোকটার কাজ। ও টাকার লোভ সামলাতে না পেরে এমনটা করেছে। ও এমন মানুষ নয়। ও রুম সার্চ করলেই তো বোঝা যাবে ও কেমন। ঠিক আছে, তুমি গিয়ে করো। সবাই নিচে দাঁড়িয়ে আসি, আর দিশান গিয়ে আমার রুম সার্চ করে আমার ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে আসে।
দেখলে তো অধরা, তোমার ভালো মানুষটি সামান্য কিছু টাকার লোভ সামলাতে না পেরে চুরি করেছে। আমি এই বিষয়ে জানি না, বিশ্বাস করুন ম্যাম। তোকে আমি অনেক ভালোবাসতাম, আর তুই কিনা আমাদের বাসায় টাকা চুরি করলি? তোর এতই যদি টাকার প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতি, আমি তোকে টাকা দিতাম। বিশ্বাস করুন, আমি অধরা ঠাস 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 করে কতগুলো চর মারে আমাকে। তোর মতো ছোটলোকের মুখ আমাকে আর ম্যাম বলে ডাকবি না। জিসান, ওকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জিসান আমাকে মারতে মারতে বাসা থেকে বের করে দেয়। সত্যর জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। কিন্তু আজকে তার সব উল্টো হলো আমার সাথে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আর এরকমভাবে নয়, এখন থেকে সবাই দেখবে অন্য এক তরিকুলকে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থে মানুষকে মহৎ করে তোলে। যেমনটা আজকে জিসান আমার সাথে অধরার বাবার সম্পত্তির জন্য করলো। সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের। যাকে আমার মনের থেকে চাই, বিধাতা হয়তোবা তাকে অন্য কারোর জন্য ঠিক করে রেখেছে। তাই যে যাওয়ার সে গেছে, তাকে নিয়ে কষ্ট না পেয়ে, তাকে ভুলে, তার সকল স্মৃতি ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই নামই হলো জীবন। এই কাজটি যে করতে পারবো সেই হলো একজন সার্থক মানুষ বা সফল প্রতিষ্ঠিত মানুষ। ও রাস্তা দিয়ে আনমনে হাঁটতেছি আর কথাগুলো মনে মনে বলতেছি। কোনো কিছু আর না ভেবে হাসপাতালে চলে আসি। সেইখান থেকে কিছু মেডিসিন নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মু বলতেছে, কিরে তুই একা আসছিস কেন? বৌমা কই? কিছু না বলে আমার রুমে চলে আসি। ফারিয়া, তোর ভাইয়ের কি হলো? কোনো কথা না বলে মুড অফ করে রুমে চলে গেল। দুপুরে সবাই খাবার খেতে বসছি, তখন তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বাসায় আসার পরে থেকে নাকি চুপ করে আসো? কিছু হয়নি। সত্যি করে বল, কি হয়েছে? তারপরে আমি আব্বুকে সবকিছু খুলে বলি। এত বড় সাহস! ওই মেয়ে আমার ছেলের গায়ে হাত তোলে, আবার মিথ্যা অপবাদ দেয়। ওকে তো আমি... কিছু করবে না তুমি। আব্বু, আমি কিছুদিন পর থেকে অফিসে কাজের সময় দিতে চাই। আর কখনো অধরার কথা কেউ মুখে উচ্চারণ করবে না। আমার সামনে কথাটি মনে রেখো। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়। এমন কোনো রাত নাই যে অধরার জন্য আমি কান্না করিনি। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ হলো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় আর রাত হলে বাসায় ফেরা। এমন করে চলে গেল একটি বছর। এই একটি বছর অধরা নামে কেউ লাইফে ছিল সেটা ভুলেই গেছি একদম। কখনো জানতেও চাইনি আমি ও কেমন আছে বা কোথায় আছে, যার জন্য আজ ওকে আমার লাইফ থেকে একদম মুছে ফেলতে পেরেছি। প্রতিদিনের মতো আজকে অনেক রাত করে বাসায় আসার পরে, এত রাত করে বাসায় আসিস কেন? তোর মা তোর জন্য প্রতিদিন অনেক রাত অবধি অপেক্ষা করে। তার এই শরীরে এতটা চাপ দেওয়াটা কি ঠিক বল? সবার সাথে সময় কাটাই, তাই নিজের কাছে কখনো একা মনে হয় না, যার জন্য রাতে বাসায় আসতেই একটু লেট হয়। তোমাকে নিয়ে 2 দিন পরে মেয়ে দেখতে যাব, কথাটি মাথায় রেখো। এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না, সব চিন্তা মাথা দিয়ে ঝেড়ে ফেলে দাও। তুই বিয়ে না করলে তোর বাপ বিয়ে করবে। তবে তাকেই করাও, তবে তো তোমার জন্য একজন সতীনের দেখা পাবে। এত যখন শখ তোমার সতীনের সাথে সংসার করার। দেখছো হতছাড়ার কথাও কাণ্ড ও আমাকে বলে কি? এত অবাক লাগলে তোমার স্বামীকে নতুন আরেকটি বিয়ে করতে বলো, তাহলে সব সমস্যার সমাধান পাবে। কোনো কথা হবে না। ও আগামীকাল থেকে বরিশালের অফিসটাকে দেখাশোনা করবে কিছুদিন। ওইটাই সমস্যা দেখা দিছে। নতুন কিছু লোক লাগবে, আর কিছু কাজ শেষ করতে প্রায় 1 মাস সময় ওর লাগবে। তারপরে ওর বিয়ে, ডিসিশন ফাইনাল। তখন তুমি করবে ওনে, মানে আম্মু যেটা বলেছিল। এই কথা বলে চলে আসি আমি আমার রুমে। তোরে কি করা উচিত? তুই আমার ছেলে হয়ে আমাকে সতীনের সংসার করতে বলিস? অধরা ওর সব হারিয়ে আমাদের অফিসে কাজ করে। ও তো আর আমাকে চিনতে পারেনি। আমি ওর সাথে কথা বলে সব জানতে পারি। আর ওরে তরিকুলের জন্য প্রাইভেট সেক্রেটারি হিসেবে জয়েন করি। ও আমাদের অফিসে প্রায় 8 বা 9 মাস যাবত চাকরি করে। ম্যানেজারের কাছ থেকে যতটুকু শুনলাম, ও মেয়ে হিসেবে খুবই ভালো। ও
ওরা যদি দুজন এক হয় সেজন্য আমি তরিকুলের বরিশালে পাঠাবো। এটা তুমি কি করলে? ওরে 1 মাসের জন্য বরিশালে পাঠালে কেন? সকালে ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে কিছুক্ষণ হাঁটাচলা করে বাসায় এসে খাবার খেয়ে নিই। সকালে নাস্তা খেয়ে সব কিছু নিয়ে 10টার সময় হেলিকপ্টার করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। আজ পর্যন্ত আমার আসল পরিচয় আমাদের সকল অফিসের ম্যানেজার ছাড়া আর কেউ জানে না। আমি হেলিকপ্টারে বসে বাইরের প্রকৃতি দেখতেছি আর আনমনে গজল শুনতেছি। যখন আমি একা থাকি তখন গজল শুনি। অন্যদিকে আব্বু সকল ম্যানেজারকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে বলেছে। আব্বুর প্রথম অফিস হলো বরিশালের অফিসটি, তাই সে তার একমাত্র ছেলেকে এই জায়গায় বসে সবার সাথে পরিচিত করিয়ে দিতে চায় আর মুখোশের আড়ালে রাখতে চায় না তার ছেলের পরিচয়। বরিশালের সকল জায়গায় অনেক সুন্দর করে সাজানো কাজ চলছে। বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যানের একমাত্র ছেলে পরিচয় করিয়ে দিবে সকলের মাঝে, তাই এত আয়োজন করা স্বাভাবিক বলে চলে। ম্যানেজার অফিসের সকলকে মিটিং রুমে ডাকেন। আপনাদের সকলের জন্য একটি খুশির খবর আছে, আর সেটি হয়তো আপনারা সবাই জেনে গেছেন। আমাদের এই কোম্পানির নতুন সিওর সাথে আগামীকাল তার বাবা পরিচয় করিয়ে দিবেন, তাও আমাদের এই বরিশালে বসে। আপনারা আগামীকাল সকলে সুন্দর পোশাক পরে আসবেন। স্যার কিছুদিন, বিশেষ করে অধরা, তুমি হলে স্যারের পার্সোনাল সেক্রেটারি, সো বুঝতেই তো পারতেছো তোমার উপর কত কিছু নির্ভর করতেছে। স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ইনশাল্লাহ। বাবা, তুই কারোর সাথে আজকে দেখা করবে না অফিসের? আমরা গতকাল আসতেছি বরিশালে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোকে এখন সবার সামনে আসতে হবে। এখন তুই না করিস না বাবা। তুমি যেটা ভালো মনে করো, তবে যাই করো না কেন পরিমাণের চেয়ে বেশি করো না, কেমন? তুমি ভালো করেই জানো আমি পরিমাণের চেয়েও বেশি কোনো কিছু পছন্দ করি না। আমি ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। কিছুক্ষণ ফোন নিয়ে ঘাঁটতেছি, এমন সময় আমার ফ্রেন্ড রাজুলকে দেখতেছি অনলাইনে। ওর বাসা এই বরিশালে, তাই ওরে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। কিছুক্ষণ কথা বলে ওকে বললাম যে বিকালে ঘুরতে বের হব। আমাকে কেউ যেহেতু এইখানকার চেনে না, তাই সাধারণভাবে বের হলে কেউ সন্দেহ করতে পারবে না। বিকালে ওর সাথে ঘুরতে চলে আসলাম নদীর ধারে। নদীর ধারে সবচেয়ে ঘোরার মতো অন্যতম জায়গা হলো 30 গোডাউন। এইখানকার পরিবেশটি একদম মন জোড়ানোর মতো। যে কোনো মানুষ আসলে তার মন মুহূর্তে খুশি প্রাকুল হয়ে যাবে। অনেকক্ষণ নদীর ধারে ঘুরে বাসায় চলে আসি। রাতে রুমে বসে না থেকে একটু ছাদে গেলাম বাসার। আবু বলেছিল যে আমাদের এইখানকার অফিসে আমার পার্সোনাল সেক্রেটারি নাকি আমাদের এই বাসার 3য় তলায় থাকে। রাতে নাকি সে আমার সাথে দেখা করতে আসবে। তার সাথে ছাদে বসে কথা বলাটা ভালো হবে। তার সাথে কথা বলাও হবে, অন্যদিকে খোলা আকাশের মুহূর্তটা উপভোগ করা হবে। আমার পার্সোনাল সেক্রেটারি ছেলে নাকি মেয়ে, তা আদৌ আমি জানি না। আমি ছাদে গিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বসে বসে গজল শুনতেছি। তার কিছুক্ষণ পর কেউ একজন পিছন থেকে সালাম দেয় আমাকে। আমি পিছন দিকে ঘুরেই বসতে যাকে দেখলাম তাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি কি স্বপ্ন দেখতেছি কিছু নাকি বাস্তবে দেখতেছি? তার জন্য আমি সিমটি কাটলাম। সিমটি কাটার পর যা বুঝতে পারলাম তা হলো আমি চোখের সামনে যা দেখতেছি তা কোনো কল্পনা নয়। আমার সামনে দাঁড়িয়ে আছে অধরা, যাকে দেখে এখন আমার খুব রাগ হইতেছে। আব্বু আমার পার্সোনাল সেক্রেটারি কাকে করলো? আব্বু সব কিছু জেনে শুনে এমন কাজটি না করলেও পারত। যে কিনা একজন বড়লোক বাবার একমাত্র মেয়ে, সে কি করে ঢাকা থেকে চলে এসে এই জায়গায় চাকরি করে? তার কোনো কিছুই তো কমতি ছিল না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা আমাকে আগে জানতে হবে। এখন ওরে কিছু বলবো না, কথাগুলো মনে মনে বললাম। তারিকুল, তুমি? অধরা হয়তো এখানে এমন অবস্থায় কখনো আমাকে দেখবে তা কখনো কল্পনা করিনি, যে তার সামনে তার ভালোবাসার মানুষটি এত বড় কোম্পানির মালিকই ছেলে হবে। সব ভাবনার জগতের অবসান ঘটিয়ে তুমি কখনো কি আশা করনি যে আমি এই জায়গায় থাকতে পারি? তুমি মিথ্যে কথা বলেছিলে কেন আমার সাথে? তোমার কেউ নেই পৃথিবীতে, তুমি গ্রাম থেকে এসেছো, আর বাবা এত টাকা, সে কেনই বা একজন ড্রাইভার হয়ে চাকরি করছিল। ফারিয়া আমার সাথে বলতো যে আর ভাই তার ভালোবাসার মানুষ মন জয় করার জন্য ড্রাইভারের চাকরি করে, আর সে ড্রাইভার যে তুমি, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। সব কিছুর মানে থাকে না, যেমন ঠিক তেমনই
ভালোবাসার মানুষটি আমাদের কাছে থাকলে তারা আমার কখনো সে ভালোবাসার মানুষটির ভালোবাসাকে অবহেলা করে চলি, কখনো ভালোবাসাটিকে মূল্যায়ন করি না। তোমাকে কিছু বলার সময় আমাকে দিয়েছিলে সেদিন বলো, আমার কথার কোনো মূল্য দিয়েছিলে বলো, তাও দাওনি। আমি সেই দিন অনেকবার বলেছিলাম যে আমি টাকাগুলো চুরি করিনি, কিন্তু আফসোস সেদিন এমন একটি মানুষও পাইনি যে আমার কথাটি বিশ্বাস করবে। এমন সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিল। তুমি একটিবারের জন্য সেদিন বোঝার চেষ্টা করনি। একটি কথা মনে রাখবে, বিশ্বাস আর ভালোবাসা একই সূত্র গাথা। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো মূল্য থাকে না, যার ফলে দুটি ভালোবাসার শেষ পরিণতি হয় তাদের ভালোবাসার অবসান ঘটে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর পারতেছি না। কিসের মাপ চাইছো বলো? তোমাকে আমি কখনোই মাফ করে দিতে পারবো না। তুমি যার জন্য এইখানে আসছো সেটা বলো। আমার শরীরটা ভালো নেই, আমি এখন ঘুমিয়ে পড়বো নিচে গিয়ে। তুমি এমন করতেছো কেন বলো? আমার কথা সম্পূর্ণ শুনো আগে, তারপরে আমাকে যা বলার বলবে। আনে দূরও, তোমার সাথে এমন আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। যা বলার আব্বুকে বলে দিও। কথাটি বলে রুমে চলে আসি। রুমে এসে ভাবতেছি, হায় রে মানুষ, আগে কেমন ছিল ও আর এখন কেমন হয়ে গেছে। যার চেহারা দেখলে যে কোনো ছেলে নিমিষেই পাগল হয়ে যেত তার জন্য, আর আজকে সেই মেয়ে কতটা শুকিয়ে গেছে। চেহারাই নেই সে আগের মতো মায়াবী প্রতিচ্ছবি, চেহারায় রয়েছে এক হ্রাস হতাশার প্রতিচ্ছবি। আমাকে জানতেই হবে এর কারণ। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার স্মরণ নেই। অন্যদিকে অধরা রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে ভুলি কেমন করে চাচা? না চাচা, আমার যার জন্য এখানে এখন আসছি সেটা হলো অধরা এইখানে কতদিন যাবৎ চাকরি করে। ও কেন এইখানে কাজ করতেছে তা জিজ্ঞেস করেছিলেন কখনো ওর কাছে? ও একজন সামান্য ড্রাইভারকে ভালোবাসতো। কেন? তাকে তো একসময় দেখতেও পারতো না। চাচা আবার বলতে শুরু করলো। অধরা তখন থানায় যায়নি, এখনও বিয়ে করেনি কেন ও? আমি এখন তাহলে যাই চাচা, আব্বু কিছুক্ষণের ভিতরেই চলে আসবো, সেটা সময় হলে বলবো নে। আমি এখন আসি, তাহলে ভালো থাকবেন। বিকাল অনুষ্ঠান দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি যে আব্বু আম্মু এবং ফারিয়া চলে আসছে। কোথাও কি গেছিলি? অফিসে গেছিলাম। কিসের জন্য? সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা। আব্বু আর কোনো কথা না বাড়িয়ে রুমে চলে গেল। বিকেলে 4টার সময় অনুষ্ঠানের সময় সবাই গাড়ি নিয়ে চলে আসি। আমাদের গাড়ির সামনে 3টা BMW এবং পিছনে 3টা, মোট 7টি গাড়ি নিয়ে চলে আসে। আমাদের গাড়ি অনুষ্ঠান আসা মাত্রই সবাই চারিদিক দিয়ে ঘিরে ধরে। আমি গাড়ি দিয়ে বের হওয়া মাত্রই আমাদের গার্ডরা আমাদেরকে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে চলে আসে। আমাদের এই অনুষ্ঠানে একটি মানুষকে বিশেষভাবে আসতে বলি আমি, আর সে হলো জিসান। জিসান এইখানে আসার আগে ভাবতেও পারিনি যে আমি এতটা বড়লোক পরিবারের ছেলে। জিসান আমাকে দেখা মাত্রই চমকে যায়। জিসান মনে মনে বলতেছে, এ কী করে সম্ভব? ড্রাইভারটা এত বড় পরিবারের ছেলে, যাকে কিনা আমি বিনা অপরাধে অধরাদের বাসা থেকে ওরে বের করে দিয়েছিলাম। তাহলে এখন কি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এখানে এনেছে? তাই যদি হয় তবে আমাকে এখানে আর থাকা যাবে না। আমাকে এখান থেকে যে করে হোক পালিয়ে যেতে হবে, যাতে তরিকুল আমাকে দেখতে না পারে। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবার উদ্দেশ্যে আব্বু বলা শুরু করলেন। আমাকে আব্বুর কাছে নিয়ে আমাকে দেখিয়ে বলতে শুরু করলেন, আপনাদের মাঝে এখন আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব। এই হলো আমার একমাত্র ছেলে তরিকুল ইসলাম, যাকে এতদিন অনেকে আপনারা দেখেছেন, তবে কেউ তার আসল পরিচয় জানতে পারেনি। সে এতদিন ছদ্মবেশে ছিল। সবার সাথে কথা বলে বাসায় চলে আসি। অন্যদিকে জিসানকে খুঁজে পাওয়া যাইতেছে না, তার ফোন বন্ধ বলতেছে বারবার। জিসানের আব্বু সব জায়গায় তাকে লোক লাগিয়ে খুঁজতেছে, কিন্তু কোথাও জিসানকে খুঁজে পাইতেছে না। জিসানকে পাবেই বা কী করে? জিসান যখন অনুষ্ঠান থেকে পালিয়ে যেতে চায় তখন তরিকুলের লোকেরা ওকে ধরে নিয়ে একটি রুমের ভিতরে আটকিয়ে রাখে। রাত 12টা। তখন তরিকুল অধরার রুমের সামনে গিয়ে অধরাকে ডাক দেয়। তখন তরিকুলের লোকেরা ওকে ধরে নিয়ে একটি রুমের ভিতরে আটকিয়ে রাখে।
রাত 12টা। তখন তরিকুল অধরা রুমের সামনে গিয়ে অধরাকে ডাক দেয়। তখন অধরা কেবলমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে ফ্রেশ হয়ে। তরিকুলের ডাকে অধরা দরজা খুলে দেয় আর মনে মনে বলতেছে, এত রাতে ও আমার বাসায় আসলো কেন? সেই কিনা আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমাকে ঠিক করে দেখতেও পারে না। ভ্রমণ করে কি দেখছো? তোমাকে, যে কিনা আমার সাথে ঠিক করে কথা বলা তো দূরের কথা, আমাকে সামনেই আসে না, সে এখন আমার রুমে দাঁড়িয়ে আছে। বিষয়টা অন্যরকম না? আমাকে অমন করে দেখার কি আছে? আর এত বেশি বোঝা ভালো না। ওসব কথা বাদ দাও, এখন বলো তুমি হঠাৎ আমার বাসায় এত রাতে, তাও আবার? এখন তোমার সাথে রোমান্স করব, মজা করে কথাটি বললাম। বিয়ে করলেই তো পারো, আমার সব কিছু তো তোমার জন্য রেখে দিয়েছি। আস্তে করে কথাটা বলো ধরা। তুমি কি বলতেছো আস্তে আস্তে করে? তুমি রাজি না থাকলে বলতে পারো। তুমি রাজি না থাকলে আমি অন্য মেয়ের কাছে চলে যাব। এখন অন্য মেয়ের কাছে যাব কথাটি বলা মাত্রই অধরা আমার গলা জড়িয়ে ধরে এক হাত দিয়ে আমার ঠোঁটোর আওতায় নিয়ে নিল। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অনেক কষ্ট ওকে ছাড়িয়ে নিলাম। এটা কি করলে তুমি? তুমি জানো না বিয়ের আগে এগুলো করতে নেই? তুমি তাহলে কেন বললে অন্য মেয়ের কাছে যাবে? কথাটি বলেই কান্না শুরু করে দিল। আমাকে ও কতটা ভালোবাসে তার ওর ব্যবহার দেখে আমি বুঝে গেছি। আমি ওর চোখের পানি মুছে দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তোমাকে আমি কথাটি মজা করে বলছিলাম, তখন আমি দেখতে চাইছিলাম তোমার রিয়াকশনটা কেমন হবে। আর এমন মজা কখনো করবে না। তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার ভাগ কোনো কাউকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন পোশাক চেঞ্জ করে আসো, এখন এক জায়গায় যাব। আমি আসতেছি। এত রাগ করো কেন? সব কিছু ঠান্ডা মাথায় বললেই হয়। অনেকেই হয়তোবা ভাবতেছেন আমি এত সহজে কেমন করে মেনে নিলাম অধরাকে। আসলে আমি জানি ভালোবাসার মানুষগুলো হারিয়ে গেলে কতটা কষ্ট পেতে হয়। অধরা আমাকে হারিয়ে কষ্ট পেয়েছে যতটা, তার চেয়ে অনেক গুণ বেশি ওর বাবা মার মৃত্যুর পেয়েছে। একটি মানুষের যখন পিতামাতা মৃত্যুবরণ করে তখন সে মানুষটি যত কষ্ট পায়, দুনিয়ার সকল কষ্ট পিতামাতা হারার কষ্টর কাছে একদম তুচ্ছ মাত্র। একটি মানুষকে এরপর আর কোনো কষ্ট দেওয়ার মানে হয় না। সে তো একটি মানুষ, তাকে কষ্ট দিলে আমার কোনো উপকার হতো না, বরং ও তো আমারই ভালোবাসার মানুষ। অধরাকে কষ্ট দেওয়া মানে আমি নিজেকেই কষ্ট দেওয়া, একই কথা। অধরাকে নিয়ে রওনা হয় জিসানের কাছে যাওয়ার জন্য। এইদিকে ওই তোরা কিসের জন্য আমাকে ধরে এনেছিস? তা এখনো বলতেছো না কেন? আপনার মতো জিসানকে কিনতে আমার একটি ফোনই যথেষ্ট। তোদের এত বড় সাহস, আমাকে আটকে রেখে আবারও আমার সাথে মজা করতেছিস? সেই স্যারটাকে তোদের। এমন সময় আমি বলে উঠলাম, আমি হলাম সেই লোক। এত অবাক হওয়ার কিছু নাই, তোর জন্য আরেকটি উপহার আছে। পিছন থেকে অধরা বের হয়ে আসলো। জিসান ভয় পেয়ে ঘেমে একাকার হয়ে গেছে। অধরা, তোমার জুতা খুলে ওকে মারে। তোমার যত অভিযোগ ছিল ওর প্রতি তার সব হিসাব শেষ করে আসো। অধরা জুতা খুলে ওরে অনেকক্ষণ মারতে থাকে। জিসান অনেকবার বলছে ওরে মাফ করে দিতে। ওই তোরা ওকে বাকি ডোজটা দিয়ে মিশিয়ে দিয়ে আয় মাটির ভিতরে। কথাটি বলে বাসায় চলে আসি। বাসায় আসে বাজলো আরেক সমস্যা। এমনটা হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। এখন আর কাউকে ছাড় নয়। এত কিছু কেমন করে ঘটলো সামান্যই অল্প কিছু সময়ের ভেতরে? আব্বু কি হয়েছিল বলো? তুই বাসা থেকে বের হয়ে যাওয়ায় কিছুদিন পরে জিসানের আব্বু আসে আমাদের বাসায়। বাসার ভিতরে কিছু গুন্ডা নিয়ে ঢুকে পড়ে। কারো কোনো কথা না শুনে ফারিয়ার রুম থেকে তুলে নিয়ে যায়। বাসার দারোয়ানকে গুলি করে ফেলে, চলে যায় বাসা থেকে। আর জিসানের আব্বু বলে যায় তার ছেলেকে না পেলে ফারিয়াকে তারা মেরে ফেলবে। ফারিয়ার কিছু হবে না, আমি ফারিয়াকে নিয়ে আসবো আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ। তোমরা দোয়া করো যেন আমি সফল হতে পারি আমার বোনকে ফিরিয়ে আনতে। অধরা, তুমি আমাদের বাসায় থাকো। আমি ততক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে কোথাও যাবে না, আমি না আসা পর্যন্ত। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, কেমন? তোমার জন্য আমি বাড়ির গার্ড বাসার চারিপাশে রেখে যাইতেছি। কথাগুলো বলে গাড়ি নিয়ে চলে আসি ফারিয়ার খোঁজে।
আমি ফারিয়াকে সবসময় ব্যবহার করার জন্য একটি গাড়ি দিয়েছিলাম, গিফট। সেই গাড়িটি ট্যাগ ডিভাইসে লাগিয়ে দিয়েছি, যাতে কোনো সমস্যা হলে ওকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। ওর লোকেশন দেখা যাইতেছে যে ওকে নিয়ে কোনো গ্রামের দিকে নিয়ে যাইতেছে শহর থেকে। আমি লোকেশন অনুযায়ী চলে আসি। লোকেশন যে জায়গায় শেষ তার কিছু দূর আগে গাড়ি থামিয়ে আমি তাদের গাড়ির কাছে চলে আসি। যা করার আমাকে ভেবেচিন্তে করতে হবে। তাদের গাড়ির কাছে এসে দেখি কেউ গাড়ির ভিতর নেই। চারিদিকে ভালো করে চেয়ে দেখি যে সব কিছু অন্ধকার। তবে এইখান থেকে 2 মিনিটের পথ হবে। সেইখানে একটি ঘরে বাতি জ্বলতেছে। আমি ধীরে ধীরে ঘরটির পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তখন ঘরের ভিতর থেকে ফারিয়ার কথার আওয়াজ শুনতে পেলাম। এখন আমি নিশ্চিত হলাম যে ফারিয়া এখন এই জায়গায় আছে। আমি কোমর থেকে 2টি বন্দুক বের করে তাতে সাইলেন্স লাগিয়ে নিলাম। বাড়ির পিছন দিকে গিয়ে ঘরের ভিতর কয়েকজন লোক আছে আর কে বা কারা আছে তা দেখার চেষ্টা করলাম। জানালার ফাঁক দিয়ে ঘরের ভিতর 4 জনকে দেখতে পেলাম, ফারিয়া, জিসানের আব্বু এবং তার সাথে রয়েছে আরও 2 জন। আমি জানালার পাশে দাঁড়িয়ে 2 হাত 2টি বন্দুক জিসানের বরাবর পাশে দাঁড়িয়ে থাকা 2 জনের দিকে তাক করে শ্যুট করে দিলাম। শ্যুট করার পরে জিসানের আব্বু যাতে বসে উঠতে না পারে যে কে ওই 2 জনকে মারছে, তার জন্য আমি লুকিয়ে পড়ি। ওই 2 জনের নিথুর দেহ মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে জিসানের আব্বু খুব বেশি ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতেছে, কে বা কারা এত রাতে এই গ্রামে সজাগ আছে, আর আমাদের তো কেউ শত্রুও নেই যে আমার বিরুদ্ধে, তাহলে কারা এই 2 জনকে মারলো? তার পাশে ফারিয়া ভয়ে চুপ করে আছে। ফারিয়া চারিদিকে ভালো করে দেখতেছে। তখন আমি ওকে ইশারা দিতেই ও আমাকে দেখতে পাই। ওকে আমি চুপ থাকতে বলি। জিসানের আব্বুর অবস্থা দেখে আমি তো একদম হাসি থামিয়ে রাখতে পারতেছি না। সে মাথায় হাত দিয়ে নিচের দিকে চেয়ে কিছু ভাবতেছে। তখন এরই ফাঁকে ফারিয়ার জানালার পাশে চলে আসে আর আমি সেই ফাঁকে তার হাতে বন্দুক তুলে দিই। ফারিয়া বন্দুক নিয়ে জিসানের আব্বুর দিকে তাক করে ধরে বলতেছে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতেছে। এই তুই বন্দুক পেলি কোথায়? এর মানে তুই ওদেরকে মেরেছিস? না, তা কি করে হয়? তুই তো আমার সামনেই ছিলি, তাহলে কে করেছে বল? পিছনে তাকাতেই আমাকে দেখে গাবড়ে যায় একদম। তুই কি মনে করেছিস তোর মতো সামান্য একজন লোক আমার বোনকে আমার কাছ থেকে আলাদা করতে পারবি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোদের মতো লোকেদেরকে মাফ করে দিলে আগাছা বাড়বে, সারা কমবে না। সো ভয় কাটিয়ে বলে তার বুক বরাবর শ্যুট করে দিলাম। ফারিয়াকে নিয়ে রাতে শহরে চলে আসলাম। বাসায় আসতে আসতে সকাল 4টা বেজে গেছে। বাসায় কেউ ঘুমায়নি। ফারিয়াকে দেখে আম্মু ওকে জড়িয়ে কান্না করে দেয়। আস্তে আস্তে করে সকাল হতে শুরু করতেছে। সকালের মিষ্টি রোদের মতো করে মনে হচ্ছে স্বচ্ছেই সকলের চিন্তা ছাপটি মুছে গেছে ফারিয়াকে পেয়ে। সকালবেলা সবাই একসঙ্গে সকালের নাস্তা শেষ করে নিলাম। কিছুক্ষণ পরে ফারিয়া বলতেছে, কেন আজ রাতে হবে? তবে সেটা খুবই সাধারণ বিয়ের মতো, শুধুমাত্র কাজী এসে বিয়ে পড়িয়ে দিবেন, আর কেউ আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম, সেই বিয়েতে সওয়াব বেশি। আমি যে অযথা টাকা বিয়েতে খরচ করতাম তার দ্বিগুণ টাকা মসজিদ, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে দিব। তাহলে বাকি কাজ তুই কর, আর আমি একটু ঘুমিয়ে পড়ি। তোর বড় আসতেছে, মানে সাকিব আসতেছে, আজকে তোরও বিয়ে। আমি বারণ করছি, তাই এখন গিয়ে সব কিছু ব্যবস্থা কর, আর এখন থেকে সর, আমি একটু শান্তিপূর্ণ একটি ঘুম দিই। ফারিয়া যেতে রুমে অধরার আগমন। রুমের দরজা আটকিয়ে দিয়ে আমার পাশে এসে আমার বুকের উপর মাথা দিয়ে দিল এক ঘুম আমার সাথে। আমিও বারণ করিনি, কেননা তা করলে কোনো যে কাজ হবে না তা ভালো করেই আমার জানা আছে। রাতের বেলা ইসলামিক নিয়মে বিয়ের কাজ সম্পন্ন হলো। শুরু হলো ভালোবাসার মানুষকে নিয়ে নতুন পথ চলা। ভালোবাসার ভিতরে রাগ অভিমান থাকবে, তবে সেটা পরিমাণের চেয়েও যেন বেশি না হয়। ভালোবাসতে সবাই পারে, তবে ভালোবাসা সবাই পায়। শুধু পার্থক্য হলো সত্যিকারের ভালোবাসার মানুষের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পাওয়া। সুতরাং সবাই যা কিছু করবেন একটু ভেবেচিন্তে করবেন। দোয়া পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো তাদের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে থাকুক। কেই বা জানতো এই নতুন পথ হয়ে যাবে লাইফের জন্য কাল। একটি কাল বৈশাখী ঝড় এসে তরিকুলের এবং অধরার সুখের সংসারটাকে উলটপালট করে দেবে।
আজ 21টি বছর শেষ, কিন্তু আজ পর্যন্ত নিজের বাবাকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে বের করতে পারল না। কে এই জঘন্যতম কাজটি করেছে তার খবর পুলিশ আজ পর্যন্ত দিতে পারল না। আজ থেকে এই 1 বছর যাবৎ নিজের বাবার হত্যাকারীকে খুঁজতেছে ফাহিম। আমি কি আমার মায়ের কাছে দেওয়া কথা রাখতে পারবো? কি অপেক্ষা করছে সামনে আমার জন্য বুঝতেছি না। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতেছিল ফাহিম। হঠাৎ করে পিছন দিক থেকে কে জানি ফাহিমের ঘাড়ে হাত দেয়। ভাইয়া, তুমি এখানে কি করো? রিয়ার ডাকে ফাহিমের ধ্যান ভাঙল। কি হয়েছে, যার জন্য ডাকছো তুমি? আরে এমনিতেই, নিচে চলে এসো, খাবার খাবে। আম্মু তোমাকে নিচে ডাকতেছে, তার জন্য। ফাহিম আর কোনো কথা না বলে নিচে চলে আসে। খাবার টেবিলে বসার পরে রিয়ার আম্মু বলতেছে, বাবা তুমি আগামীকাল সময় একটু তাড়াতাড়ি উঠে রিয়াকে নিয়ে কলেজে যাবে। ফাহিম সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রিয়াকে নিয়ে কলেজে চলে আসে। রিয়াকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে ফাহিম গাড়ি পার্কিং করে অফিস রুমে চলে আসতে যাবে, ঠিক তখনই একটি মেয়ের সাথে ওর ধাক্কা লাগে। ফাহিম মাথা তুলে মেয়েটির দিকে তাকানো মাত্রই ফাহিম হারিয়ে যায় কল্পনার জগতে। মেয়েটির হাতের তুড়ির শব্দে ফাহিমের কল্পনার অবসান ঘটে। মেয়েটির দিকে ভালো করে তাকিয়ে দেখতেছে মেয়েটির রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে রাগী মুডে দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে। এই প্রথম কাউকে দেখে ফাহিমের মনে ভালো লাগা কাজ করলো। ফাহিম চুপ করে আছে, আবার মেয়েটি বলল, আপনাকে দেখতেছি, কি মায়াবী চেহারা। কথাটি বলে চলে গেল মেয়েটি। আমি আর কিছু না ভেবে অফিস রুমে গিয়ে আমার একজন পরিচিত স্যারের সাথে কথা বলে আমি আমার ক্লাসে চলে আসি। ক্লাসে গিয়ে পিছনের দিকে একটা সিটে বসে আছি আর আনমনে কিছু ভাবতেছি। হঠাৎ করে ক্লাসে কিছুক্ষণ আগেই মেয়েটিকে দেখতে পাই। আমি যেমন মেয়েটিকে দেখে চমকে গেছি, ঠিক তেমনই মেয়েটিও। আমি কলেজে নতুন ভর্তি হয়েছি, যার জন্য কাউকে চিনি না। আজ প্রথম ক্লাস আমার। ক্লাস করে রিয়াকে নিয়ে চলে আসি বাসায়। আজ সকালে মেয়েটিকে দেখার পর থেকে তাকে ছাড়া আর আমি কাউকে নিয়ে ভাবতে পারছি না। তাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ ইজ ফার্স্ট সাইট। বিকেলে ঘুম থেকে উঠে বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে আবার অফিসে চলে আসি। এখানে এসে কিছু কাজ করে রাতের আধারে বেরিয়ে পড়ি কিছু মানুষের সন্ধানে। হঠাৎ করেই পকেটের ফোনটা টুং করে বেজে ওঠে। কেউ হয়তো বা SMS দিয়েছে। ফোন অন করে আমি যা দেখলাম তা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। এত সহজে আমি আমার বাবার হত্যাকারীকে পেয়ে যাব তা আমার ধারণার বাহিরে ছিল। কিন্তু যাদের ছবি দেখলাম তাদের লিডার বর্তমানে আমেরিকাতে আছে। আমাকে যে কিছুদিনের ভিতরেই আমেরিকায় যেতে হবে কিছু অসমাপ্ত কাজ শেষ করার জন্য। সকালে রিয়াকে নিয়ে কলেজে এসে আমি আমার ক্লাসে যাইতেছি, ঠিক তখনই গতকালের মেয়েটির আগমন আমার সামনে। আমি গতকাল রাতে অনেকক্ষণ চিন্তা করে দেখেছি যে আমি এই মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। লাইফে যদি কখনো কাউকে কেউ ভালোবেসে ফেলে তবে তার উচিত যত দ্রুত সম্ভব তার মনের কথাটি তার পছন্দের মানুষকে বলে ফেলা। ফাহিম মেয়েটিকে দেখে ফাহিমের ব্যাগ থেকে একগুচ্ছ গোলাপ বের করে মেয়েটির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। মেয়েটি ফাহিমের এমন কাণ্ড দেখে অনেকটাই অবাক। কি বলবে সে ভেবে পাচ্ছে না। কি যেন ভেবে মেয়েটি ফাহিমের গালে ঠাস ঠাস করে দুটি চড় মারে। কথাটি বলে চলে যায় মেয়েটি। ফাহিম চোখের পানি মুছে কলেজের বাইরে এসে নদীর ধারে চুপ করে বসে থাকে। অন্যদিকে, এই তাসফিয়া, তুই কান্না করছিস কেন? নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও তাকে তাড়িয়ে দিলি, আবার এখন তুই নিজ থেকেই কান্না করতেছিস কেন? কান্না করিস না তাসফিয়া, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এমন সময় তাসফিয়ার ফোনে ওর ছোট ভাই রোহানের ফোন আসে। হ্যালো আপু, তুমি এই হাসপাতালে চলে আসো তাড়াতাড়ি। আগে তুমি আসো, তারপর হয় সব খুলে বলবো। এইদিকে, কাকা, আমার আপু রক্ত গ্রুপ বি পজিটিভ, তাকে আমি আসতে বলেছি। সে কিছুক্ষণের মধ্যেই ভিতরে চলে আসবে। কিছুক্ষণের পরে তাসফিয়া হাসপাতালে চলে আসে। আসলে আপু, আমাকে একটা ভাইয়া গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করতে গিয়ে সে নিজেই আহত হয়েছে। তাকে এক ব্যাগ রক্ত দিতে হবে। তোমার রক্তের গ্রুপের সাথে তার রক্তের গ্রুপ মিলে গেছে, তাই তোমাকে আসতে বলেছি। ডাক্তারের সাথে কথা বলে তাসফিয়ার শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে যখন রোগীর কেবিনে প্রবেশ করবে ডাক্তার, তখন তাসফিয়া বলতেছে। তাসফিয়া কেবিনের ভিতরে প্রবেশ করে যাকে দেখলো তাকে দেখা মাত্রই ওর দু চোখ বেয়ে টপ টপ করে অনবরত পানি পড়তে রইল। আপু, তুমি আমার বাচ্চাদের মতো কান্না করতেছে কেন? কি বলো আপু? এর মানে হলো ফাহিম ভাইয়া। তাসফিয়া নিজেকে আজ অনেক ছোট মনে হচ্ছে। কি হচ্ছে ওর সাথে ও বুঝতে পারতেছে না। তাসফিয়া বাসায় না গিয়ে হাসপাতালে বসে রয়েছে।
কিছুক্ষণ পরে ফাহিমের জ্ঞান ফিরে। তাসফিয়া দ্রুত বসা থেকে উঠে গিয়ে ফাহিমের কাছে গিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি, তুমি কান্না করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, এতে কান্না করার কিছু নেই তো তোমার? প্রতিটি মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা, তবেই তো সমাজের মানুষের ভিতরে ভালোবাসা তৈরি হবে। ফাহিমের জ্ঞান ফিরেছে, তাই ডাক্তারকে ডেকে আনে তাসফিয়া। এভাবে 2 দিন হাসপাতালে থাকার পরে ফাহিম সুস্থ হয়ে ওঠে। তাসফিয়া বাহিরে খাবার আনতে গেছে দুপুরে। এ ফাঁকে ফাহিম হাসপাতালের বিল পে করে অন্য একটি গেট দিয়ে বের হয়ে আসে। সেখান থেকে বের হয়ে চলে আসে সোজা এয়ারপোর্টের সকল কাজ শেষ করে আমেরিকা চলে আসে। কেননা ফাহিমের প্রধান কাজ হলো ওর বাবার খুনিকে খুঁজে বের করা। আমেরিকাতে এসে দীর্ঘ 1 মাস অনেক খোঁজাখুঁজি করে খুঁজে বের করতে সক্ষম হয় ওর বাবার খুনি আজিজকে। খুঁজে বের করতে একটি রুমের ভিতরে আটকানো আজিজ, তার সামনে বসে আছে একটি যুবক। ওই আজিজ, তোকে আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, আজ তোকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে কেন তুই এখানে নিয়ে এসেছিস সেটা বল। তুই তরিকুলকে অবশ্যই চিনিস, তোর বন্ধু ছিল সে, যে কিনা তোকে ব্যবসা করার জন্য সব টাকা তোকে দিয়েছিল, কিন্তু তুই টাকার লোভে পড়ে তাকে হত্যা করেছিস মানুষ ভাড়া করে। আজিজ ঘাবড়ে যায়, কি বলবে সেটা ও ভেবে পাচ্ছে না। আরেকটি চমক আছে আজিজ, তোর সামনে ভালো করে চেয়ে দেখ তো, তোর সামনে কে দাঁড়িয়ে আছে? অধরা, তুমি? তাহলে আমাকে চিনতে পেরেছিস? আর আমি তোর কি ক্ষতি করেছিল আমার স্বামী, যার জন্য তাকে তুই হত্যা করলি? আমি তার কাছে আরও 1 কোটি টাকা চাইছিলাম, কিন্তু ও তা আমাকে দিতে রাজি হয়নি, কারণ আমি টাকা দিয়ে নেশা করতাম নারী নিয়ে, তাই সেটা জেনে গেছিল আমি কখন কি করি তা, যার জন্য ও আমাকে টাকা দিতে রাজি হয়নি। আর আমি নারী নিয়ে ফুর্তি করতে পারিনি, তাই ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দেই। তোকে আমার ছেলেও সরিয়ে দেবে। তোর সামনে যে ছেলেটিকে দেখতে পারছো সে হলো আমার ছেলে। ফাহিম আর কোনো কথা না বলে আজিজের একটি পা কেটে ফেলে আর আরেক হাত। তারপরে পায়ের পাতা তাতে তরল দিয়ে মরিচ গুঁড়া ছিটিয়ে দেয়। আজিজ চিৎকার করে কান্না করায়, কিন্তু আজ ওর কান্না শোনার একটি মানুষও নেই। গার্ড, তোমরা এই লাশটাকে মাটিতে পুঁতে দিও, কেমন? আম্মু চলো, তোমার কথা আমি রেখেছি, আজ থেকে আর কান্না করবে না, কেমন? আপনারা হয়তো বুঝে গেছেন ফাহিম কে। ফাহিম হলো তরিকুল আর অধরার ছেলে। দেশে চলে আসে মা ছেলে দুজন। আম্মু, আমি একটু এক জায়গা থেকে আসতেছি, কেমন? এদিকে তাসফিয়া ফাহিমের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে। এক পর্যায়ে ওর বাবা তার মেয়ের রুমে এসে বলতেছে, ওই ছোট লোক ছেলের জন্য নিজেকে কেন কষ্ট দিতেছ তাওসিফ? তোমাকে ওকে ভুলতে হবে। তোমার জন্য আমি ছেলে দেখছি, ছেলে অনেক ধনী পরিবারের ছেলে। আগামীকাল 22 তারিখে তোমার বিয়ে, এটাই ফাইনাল কথা। সে আশা কখনো পূরণ হবে না, ছোট লোকের সেই সাহস কখনো হবে না। তারপরে থেকে এমন কোনো রাত নেই তাসফিয়া কান্না করেনি এমন রাত। তাসফিয়ার বাবা তাসফিয়াকে জোর করে বিয়ে দিতেছে। আজ তার বিয়ে, ছেলের অনেক টাকা আছে। ফাহিম একটি গাড়ি নিয়ে তাসফিয়াদের বাসায় আসে, কেননা ফাহিম রিয়ার কাছ থেকে জানতে পেরেছে যে আজ তাসফিয়ার বিয়ে। ফাহিম তাসফিয়াদের বাসায় প্রবেশ করা মাত্রই শরীফ কাকা মানে রিয়ার আব্বু বলে ওঠে, কেমন আছো ফাহিম? কাকা, ভালো। রোহান পিছন থেকে বলে, ফাহিম ভাইয়া, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আপুকে আপনি নিয়ে যান, তার কষ্ট আমার সহ্য হচ্ছে না। এই একজন সামান্য ড্রাইভার আমার মেয়েকে বিয়ে করে আমার মেয়ের স্বামী হবে, এটা হতে পারে না। এমন সময় ছেলে পক্ষের ছেলের বাবা এসে ফাহিমকে স্যার বলে ডাক দেয়। স্যার, আপনি এখানে হঠাৎ করে? তুর্য সাহেব, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান এখান থেকে। আসফিয়া আমার বিয়ে করা বউ, সেটা আপনাকে ওর বাবা বলেনি? তুর্য, তুমি ফাহিমকে স্যার ডাকতেছো কেন? শরীফ, আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বর্তমান মালিক ফাহিম স্যার, সেটা আমি জানতে পেরেছি। 1.5 মাস হয়েছে। সবাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তাসফিয়া সবার কথা শুনে অবাক চোখে ফাহিমের দিকে তাকিয়ে রয়েছে। আমি ছোট লোক গরিব বলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন না, তাই তো? তবে এটা জানেন না যে ফাহিম যে তার বাবা তারিফুলের মতো কখনো কোনো নর্মাল কাজ করে না। আমি আমেরিকা যাওয়ার আগে আপনার মেয়েকে বিয়ে করার জন্য কাবিননামা করে রেখে যায়, সেটা আপনার মেয়েও ভালো করে জানে না। তাসফিয়ার হাত ধরে সবার সামনে দিয়ে ফাহিম নিয়ে চলে আসে ওদের বাসায়। আম্মু দেখো কাকে নিয়ে এসেছি। রান্নাঘর থেকে মিসেস অধরা বলতেছে,
কাকে নিয়ে এসেছিস? আরে এসে দেখে যাও না। আরে এ তো দেখি তাসফিয়া, তবে ওর পোশাকের অবস্থা এমন কেন? তারপরে সব খুলে বলে ফাহিম তার মাকে। পিছন থেকে রিয়া বলে উঠল, কি বলতে ভাবি তুমি আমার ভাইয়ের নামে? এই শুরু হয়ে গেছে, আমি গেলাম, তোমরা থাকো। দাদু দাদি কই তোমরা? দেখো কাকে আনছে। এই ফাহিম, তোর শরম কি নেই? নিজে একা বিয়ে করে এসে আবার গলা বড় বড় করে কথা বলো। দেখো ফুপি, আমার এত শরম নেই যে নিজের বউকে সবার সামনে পরিচয় করে দিতে পারবো না। হয়েছে পাপ, তোর সাথে আমি কথাই পারবো না। তাসফিয়া, তুমি ফাহিমের সাথে আর রুমে যাও। সকল বাধা বিপত্তি পেরিয়ে শুরু হলো নতুন এক জীবনের পথ চলা। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।